সো আজকে আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, দ্যাট ইজ চ্যাপ্টার 4 ক্লাইমেট। ওকে, সো ক্লাইমেট অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারটি আমাদের শুরু হচ্ছে। তো আজকে এটার পার্ট 1 ক্লাস। এখন ক্লাইমেট, স্যার আপনি রিভারের যে ডিসপিউট আছে স্টেট ওয়াইজ এগুলো পড়াতে হ্যাঁ হ্যাঁ চেয়েছিলেন। ওটা আমি নেক্সট ক্লাসে করে দেবো, ঠিক আছে? আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করি, ওটা রেকর্ডেড ক্লাস করেও আমি দিতে পারি। হ্যাঁ, আচ্ছা। তো আজকে আমাদের চ্যাপ্টার 4 দ্যাট ইজ ক্লাইমেট অফ ইন্ডিয়া। সো ক্লাইমেট অফ ইন্ডিয়া নয়, আমরা ক্লাইমেটটাকে পুরোটাকেই দেখব, ক্লাইমেটটাকেও আলাদা করে দেখব, তার সাথে সাথে ভারতের ক্লাইমেটটাকেও দেখব। এখানে কিছুটা পার্ট আমরা নোট করব আর কিছুটা পার্ট আমরা এখানে পেয়ে যাব ক্লাসের মধ্যে। বাকি যদি তোমরা সারা ক্লাসে বিষয়টাকে নোট করো তাহলেও চলবে, যদি না করো পিডিএফ হিসাবেও পেয়ে যাবে। দেখো, এই চ্যাপ্টারে কি কি বিষয় ডিসকাস আমাদের করতে হবে। তো এই চ্যাপ্টারে সবার আগে আমাদের ডিসকাস করতে হবে যে অ্যাকচুয়ালি ক্লাইমেট কি জিনিস আর ওয়েদার কি জিনিস, ঠিক আছে? হ্যাঁ, জলবায়ু আর আবহাওয়া এই দুটো বিষয়টা কি। ক্লাইমেটকে আমরা বলি হচ্ছে জলবায়ু, আর ওয়েদারকে বলা হয় আবহাওয়া, ঠিক? তাহলে ক্লাইমেট অ্যান্ড ওয়েদার দুটো কি একই জিনিস না ভিন্ন জিনিস, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। তারপর ভারতের ক্লাইমেট, যেটা হচ্ছে মনসুন টাইপের ক্লাইমেট, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। তারপর আমাদের আলোচনা করতে হবে যে একটা ক্লাইমেটকে কন্ট্রোল করে কারা। যেমন ক্লাইমেট কন্ট্রোল করার জন্য ল্যাটিটিউডের ভূমিকা থাকে, অ্যালটিটিউডের ভূমিকা থাকে, প্রেসার অ্যান্ড উইন্ড সিস্টেমের ভূমিকা থাকে, সি থেকে ডিস্ট্যান্স, ওশেনিক কারেন্ট, রিলিফ ফিচার্স, এই সমস্ত জিনিসগুলো একটা অঞ্চলের, একটা এরিয়ার ক্লাইমেটকে প্রভাবিত করতে পারে। তারপর দেখব ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইন্ডিয়াস ক্লাইমেট। তো এরকম করে এই যে ক্লাইমেটিক কন্ট্রোলস, এইগুলো ভারতের ক্ষেত্রে কোথায় কোথায় কি কি কাজ করছে। তারপরে আমরা আলোচনা করব ওয়ার্ক অফ প্রেসার অ্যান্ড উইন্ড, ওকে, অর্থাৎ বায়ু এবং চাপ। এটা যেমন কোরিওলিস ফোর্স, জেট স্ট্রিম, ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্সেস, এই বিষয়গুলো এখানে আমরা পড়ব। তারপর ভারতীয় মনসুন সম্পর্কে আমরা পড়ব, ওকে, এলনিনো পড়ব, এবং ভারতীয় মনসুনের সাথে এলনিনোর কি রিলেশন আছে সেটাও আমরা দেখব। তার সাথে আমরা দেখব যে মনসুন আসছে এবং মনসুন ফিরে যাচ্ছে, সেই ব্যাপারটাও দেখব। তারপর ভারতবর্ষে প্রচলিত যে 4টে ঋতু, শীত, গ্রীষ্ম, বর্ষা আর তোমার শরৎ হেমন্ত, অর্থাৎ ট্রানজিশন সিজন রয়েছে দুটো, সেটা। তারপরে রেইনফল ডিস্ট্রিবিউশনটাকেও দেখব, যেখান থেকে কোয়েশ্চেন হয় আমাদের। আর এর সাথে সাথে মনসুন কিভাবে একটা ইউনিফাইং বন্ডের কাজ করে আমাদের ভারতবর্ষে, একটা সোশ্যাল আসপেক্ট থেকে এই জায়গাটাকে আমরা দেখব। সো মোটামুটি ওভারঅল এই কয়টা জিনিসকে আলোচনা করলে আমাদের চ্যাপ্টার 4 কমপ্লিট হয়ে যাবে। ওকে, বেশ। তো সবার শুরুতে আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে দ্য ডিফারেন্স অফ ক্লাইমেট অ্যান্ড ওয়েদার। দেখো, ক্লাইমেট একটা বড় সড়ো ব্যাপার, আর ওয়েদার হচ্ছে ছোট ছোট ব্যাপার। আজকের দিনে ধরো সকালবেলায় খুব গরম পড়লো, আবার বিকেল বেলায় ঠান্ডা পড়লো। সো আজকের দিনের ওয়েদারটা কেমন? সকালে গরম, বিকালে শীত, এটা গেল ওয়েদার। কিন্তু এইরকম ওয়েদার যখন একটা এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে, তখন সেটাকে বলা হয় ক্লাইমেট। তার মানে ক্লাইমেট একটা গ্রেটার সেন্সে ব্যবহার হয়, আর ওয়েদার একটা স্মলার সেন্সে ব্যবহার হয়। বুঝতে পারলে? তাহলে ক্লাইমেট হচ্ছে সাম টোটাল অফ ওয়েদার কন্ডিশনস অ্যান্ড ভ্যারিয়েশনস ওভার আ লার্জ এরিয়া ফর আ লং পিরিয়ড অফ টাইম। মানে লং পিরিয়ড অফ টাইম ধরে একটা এলাকাতে যে ওয়েদার কন্ডিশনস থাকে বা যে ভ্যারিয়েশনস থাকে, তার সাম টোটালকে আমরা বলি ক্লাইমেট। আর ওয়েদারটা কি? ওয়েদারটা হচ্ছে একটা ডে টু ডে ফেনোমেনন। ওকে, অর্থাৎ আজকে একটু বেশি গরম পড়লো, কালকে একটু আবার কম গরম পড়লো, তারপরের দিন বর্ষা হলো, তারপরের দিন একটু গরম, তারপরের দিন একটু শীত পড়লো, এরকম একটা ব্যাপার ওয়েদার। তাহলে ওয়েদার হচ্ছে স্টেট অফ দ্য অ্যাটমসফিয়ার ওভার অ্যান এরিয়া অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, যে কোনো সময় একটা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে একটা অ্যাটমসফিয়ার প্রিভেল করে, সেইটাকে বলি আমরা হচ্ছে ওয়েদার। তাহলে ওয়েদার কন্ডিশন কোনো জায়গায় 30 বছরের বেশি সময় ধরে যদি চলতে থাকে, তখন সেটাকে ক্লাইমেট বলা হয়। ওকে, যেমন আমি উদাহরণ দিই। ধরো কাশ্মীর, কাশ্মীরে মোটামুটি সারা বছরই একটু শীতের বাতাবরণ থাকে, তাই না? অথচ আমরা যারা পাহাড় অঞ্চলে না থেকে সমতল ভূমিতে যখন আমরা থাকি,
তখন সেইখানে আমরা সবকটা ঋতুকেই ফিল করতে পারি, কিন্তু পাহাড়ে সেটি সম্ভব নয়। বুঝতে পারছো? তাহলে পাহাড়ের ওই যে ওয়েদার কন্ডিশন, ওটা লং টাইম ধরে একটা বিরাট একটা এরিয়া জুড়ে রয়েছে, মিনিং ইজ ওটা ওইখানকার ক্লাইমেট। আর আমরা ডে টু ডে যা ফিল করি সেটা হচ্ছে ওয়েদার। বুঝতে পারছো? আর কম্পারেটিভলি লার্জার ইউনিট হচ্ছে ক্লাইমেট, আর কম্পারেটিভলি স্মলার ইউনিট হচ্ছে ওয়েদার। এই ক্লাইমেট আর ওয়েদারের মধ্যে তফাৎ কি বুঝেছি আমরা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। বেশ, তাহলে এবার আসো, দ্য এলিমেন্টস অফ ক্লাইমেট অ্যান্ড ওয়েদার রিমেন সেম। যে সমস্ত দাদা। এলিমেন্টস, বলো বলো। বলছি স্ক্রিনটা দেখা যাচ্ছে না আমার। হ্যাঁ, একবার তুমি লিভ নিয়ে আবার জয়েন করো, দেখতে পাবে। ঠিক আছে। স্যার আমারও এরকম হচ্ছে, আমি অনেকবার করলাম। তাও দেখতে হ্যাঁ স্যার, আমার এরকম হচ্ছে। তবুও দেখা যাচ্ছে না? আমি ক্লিয়ারলি কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমিও তার মানে নেটওয়ার্কের দেখতে সমস্যা পাচ্ছি। মনে হয় তোমাদের। হ্যাঁ, তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমার এই দিক থেকে ঠিক আছে, বাকি তোমাদের থেকে হয়তো নেটওয়ার্ক ইস্যুজ হচ্ছে। একবার আমিও leave পাচ্ছি। নিয়ে যে দেখতে পাচ্ছ না, অ্যাকচুয়ালি একবার স্যার leave করো। জিওর নেটে এরকম সমস্যা হচ্ছে, যাদের যাদের জিও আছে তাদের প্রায় প্রত্যেকেরই এই সমস্যাটা ফেস করতে হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে একটা পয়েন্ট, একটা প্রশ্ন জিজ্ঞেস করে, যার জন্য আমি এই পয়েন্টটাকে লিখেছি, দ্য এলিমেন্টস অফ ক্লাইমেট অ্যান্ড ওয়েদার রিমেন সেম। দেখো, ক্লাইমেটের মধ্যেও যে এলিমেন্ট থাকে, ওয়েদারের মধ্যেও কিন্তু সেই এলিমেন্ট থাকে, এবং সেগুলো সেম থাকে সবসময়। যেমন ক্লাইমেটের মধ্যেও টেম্পারেচার আছে, ওয়েদারের মধ্যেও টেম্পারেচার আছে। আছে বলতে কি, যখন আমরা কোনো ক্লাইমেটকে মেজার করব, যখন আমরা কোনো ওয়েদারকে মেজার করব, তখন তার জন্য তো কিছু একটা মাপকাঠি প্রয়োজন। তো সেই মাপকাঠির ক্ষেত্রে ক্লাইমেটের কাছেও টেম্পারেচার আছে, ওয়েদারের ক্ষেত্রেও টেম্পারেচার আছে। ক্লাইমেটের কাছেও অ্যাটমসফেরিক প্রেশার আছে, ওয়েদারের ক্ষেত্রেও আছে। উইন্ড, হিউমিডিটি, তারপর প্রেসিপিটেশন, এই সমস্ত কিছুই ক্লাইমেট আর ওয়েদারের কাছে দুটোই সেম। ওকে, কোনোদিন বর্ষাকাল যখন চলতে থাকে, হ্যাঁ, বর্ষাকাল যখন চলতে থাকে, তো কোনোদিন বেশি বৃষ্টিপাত হয়, কোনোদিন কম বৃষ্টিপাত হয়। তার মানে এই যে প্রেসিপিটেশন, বৃষ্টিপাত, এটা ওয়েদারের ক্ষেত্রে আছে। আবার এমন কিছু জঙ্গল, যেমন অ্যামাজনের যে রেন ফরেস্টগুলো, সেখানে সারা বছরই বৃষ্টিপাত হতে থাকে। বুঝতে পারছো? তার মানে কি, সেটা ক্লাইমেটের একটা পার্ট। তার মানে ক্লাইমেটের মধ্যেও প্রেসিপিটেশন আছে। তাহলে এই যে এলিমেন্টসগুলো, টেম্পারেচার, অ্যাটমসফেরিক প্রেশার, উইন্ড, হিউমিডিটি, প্রেসিপিটেশন, এগুলো যেমন করে ক্লাইমেটেরও পার্ট, তেমনি এগুলো ওয়েদারেরও পার্ট। ঠিক? তাহলে ওয়েদার হচ্ছে একটা ডে টু ডে ফিনমেনা, আর ক্লাইমেট হচ্ছে একটা লং পিরিয়ড অফ টাইমের ফিনমেনা। ওকে, আর সেই লং পিরিয়ডটা কত ধরা হয়েছে? অ্যাকর্ডিং টু এনসিইআরটি দিস ইজ 30 ইয়ার্স। অর্থাৎ কোনো একটা এলাকায় যখন 30 বছরের অধিক সময় ধরে একটা আবহাওয়া বিরাজ করছে, ভালো করে শোনো, 30 বছরের অধিক সময় ধরে কোনো একটা জায়গায় এক ধরনের আবহাওয়া বিরাজ করছে, সেই আবহাওয়াটা সেই জায়গার জলবায়ু। বুঝতে পারলে? তাহলে একটা লং পিরিয়ড অফ টাইমের ওয়েদারকে আমরা ক্লাইমেট বলতে পারি। বুঝতে পারলে? চল, এবার আসো, ওয়েদার কন্ডিশনস মে ফ্ল্যাকচুয়েট ভেরি অফেন ইভেন উইদিন আ ডে। এখান থেকে বোঝার চেষ্টা করো যে ওয়েদার কন্ডিশনস খুবই ফ্ল্যাকচুয়েট করে, ওঠানামা করে, এমনকি একটা দিনের মধ্যেও দেখবে। অর্থাৎ সকালের দিকটা একটু শীত ছিল, দুপুরের দিকটা প্রচন্ড গরম, সন্ধ্যার দিকে আবার শীত পড়ে গেছে, এরকম হবে। যেমন এই যে শরৎকালে এটা খুব ভালো ফিল করা যায়। শরৎকালে দেখবে না তুমি ফ্যান অফ করতে পারবে, না ফ্যান চালাতে পারবে। মানে ফ্যান অফ করে দিলে গরম লাগবে, আবার ফ্যানটা চালু করলে আবার শীত লাগবে। বাট আ কমন প্যাটার্ন ইজ অবজার্ভ ফর আ পিরিয়ড অফ টাইম সাচ অ্যাজ উইক, মান্থ। ওকে, তাহলে কিন্তু একটা কমন প্যাটার্ন তুমি দেখতে পাবে উইকের মধ্যে, মাসের মধ্যে। কেন এই কথা বলা হলো? দেখো, যখন বর্ষাকাল চলে, বর্ষাকাল মানে কি একদিনে বৃষ্টিপাত হলেই সেটা বর্ষাকাল? নাকি সেটা কত সপ্তাহ বা কত মাস জুড়ে চলবে, তাই না? আবার যখন শীতকাল হয়, তখন শীতকাল মানে কি একদিনই শীত পড়লো মানে শীতকাল না, সেটাও একটা সপ্তাহ, কয়েক সপ্তাহ জুড়ে, কয়েক মাস জুড়ে চলবে। এই জন্য এটা বলা হচ্ছে একটা কমন প্যাটার্ন থাকবে, যে বর্ষাকালে বর্ষা হতে থাকবে, এটাই স্বাভাবিক। শীতকালে শীত পড়বে, এটাই স্বাভাবিক। গরমকালে গরম পড়বে, এটাই স্বাভাবিক। তাই একটা কমন প্যাটার্ন উইক, মান্থস ধরে ধরে ফলো করা যেতে পারে। Therefore, on the basis of generalized monthly atmospheric conditions, a year is divided into seasons. তাই এই যে একটা বছরকে সিজনসে ভাগ করা হয়, কিসের উপর ভিত্তি করে? না, এই যে একটা জেনারেলাইজড মান্থলি অ্যাটমসফেরিক কন্ডিশনস থাকে, সেই মান্থলি অ্যাটমসফেরিক কন্ডিশনসকে মাথায় রেখে আমরা একটা বছরকে 4টে ভাগে ভাগ করি: উইন্টার, সামার,
রেইনি সিজন। এবার এখানে 4টে ভাগের মধ্যে 3টে লেখা আছে, আরেকটা নেই কেন আরেকটা আমি বলে দিচ্ছি মুখেই। আমাদের ভারতবর্ষে অর্থাৎ যারা আমরা সমভূমিতে বসবাস করি, আমি কিন্তু কাশ্মীরও বলছি না, আমি আবার কেরালার কথাও বলছি না, কেরালা তামিলনাড়ুর কথাও বলছি না, আমি বলছি যারা আমরা সমতল ভূমিতে বাস করি তারা আমরা ভারতবর্ষের যে 6টা ঋতু, 6 ঋতু বলা হয়, 6টা ঋতুর মধ্যে আমরা 4-5টা খুব ভালোভাবে ফিল করতে পারি। যেমন শীত, শীত যখন শেষ হবে তখন গরমকাল শুরু হবার আগে, অর্থাৎ শীত আর গরমকালের মধ্যে একটা ট্রানজিশন। দেখেছো কুকুরটা চিৎকার করছে, শুনতে পাচ্ছ তোমরা? খুব ভালো করে বলছে। মানে বার্কিং ডগ সেলডম বাইট। এ কামড়ায় না, কিন্তু এ কোনো ক্ষতি করে না, কিন্তু এই চিৎকারটা করে কেন করে ভগবান জানে। ভূত দেখতে পাচ্ছে রাস্তার মধ্যে। স্যার এও কি- ডিউটিতে নিযুক্ত আছে। না না, এও কি পড়া বুঝতে চাইছে? ও বলছে জাগতে রহো। কি অবস্থা, এই যে মানে এই টাইমটাতে চিৎকার করবে, আবার রাত 12টার দিকে একবার চিৎকার করবে, 3টের দিকে একবার চিৎকার করবে, আর সকাল ভোরবেলা 6টা বা 5টা ওর অ্যালার্ম আছে দাদা, 3 ঘন্টা ছাড়া ছাড়া ডিউরেশনে চিৎকার করে। দেখো 9টা বললে, আবার 12টা, আবার 3টে, আবার 6টা। কিন্তু মানে দিনের বেলায় এর এক চিৎকার শোনা প্রহরে যায় আর না। কি করবে? ও দিনের বেলায় সব জায়গায় ভ্রমণ করে বেড়ায়, কোথাও এই খাবার টাবারের সমস্ত ও ওকে ওকে কেউ অ্যালার্ম বান মেরেছে স্যার। অ্যালার্ম বার্ন, খুব ভালো বলেছো, হ্যাঁ অ্যালার্ম স্যার, বার্ন, ঠিক। অ্যালার্ম বান মেরে দিয়েছে। হ্যাঁ, ওকে ওকে, চলো তাহলে কি হলো যে আমরা এই যে মান্থলি অ্যাটমসফেরিক কন্ডিশনস থাকে সেগুলোকে জেনারেলাইজ করে একটা বছরকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি এবং সেগুলোকে আমরা সিজন বলি, ঋতু বলি। যেমন শীত যখন শেষ হবে তখন গ্রীষ্ম আসবে, তো শীত শেষ হওয়ার পরে গ্রীষ্ম আসার ওই যে মাঝখানে যে ট্রানজিশন পিরিয়ড, সেই ট্রানজিশন পিরিয়ডটাকে আমরা কি বলি? বসন্তকাল বলি। হ্যাঁ, এবার হেমন্তকালটাকে আমরা সেভাবে আমাদের বাংলায় ফিল করি না, কিন্তু মজার বিষয় কি জানো, হেমন্তকালটা বাংলার একটা ঋতু বৈচিত্র্যের অন্যতম ঋতু বৈচিত্র্য ছিল। কিন্তু ধীরে ধীরে যখন এই হেমন্ত, কারণ হেমন্তের আকাশটা অনেক রোম্যান্টিক ছিল, তোমরা যখন পুরোনো দিনের গানগুলো শুনবে ওই আমাদের বাংলার সিনেমাগুলোতে, তখন দেখবা হেমন্ত ঋতুটাকে একটা বেশ রোম্যান্টিক একটা সিজন হিসাবে প্রত্যেকটা গান বা প্রত্যেকটা সিনে হেমন্ত আর বসন্ত দাদা, এই দুটো, ইমান্ত বলো বসন্ত বলো, তোমার জন্য সবই নাকি একটা গান আছে। তো তো ব্যাপারটা হচ্ছে যে সেই ঋতুগুলো আজকের দিনে আর প্রপারলি ফিল হয় না। যেমন আর কিছুদিন পরেই দুর্গাপুজো, মানে শরৎকাল, তো এই শরৎকালেও কিন্তু ফুল স্পিডে পাখা চালাতে হয়, আর যাদের বাড়িতে এসি আছে তাদের কিন্তু এসিটাকে চালু রাখতে হচ্ছে। তো উইন্টার আর সামারের মাঝখানে ট্রানজিশন পিরিয়ড বসন্তকাল। আবার গরমকাল থেকে যখন আমি শীতের মধ্যে গরমকাল থেকে যখন আমি বর্ষাকালের মধ্যে যখন আমি প্রবেশ করব, তখন যে টাইম পিরিয়ডটা পাবো হেমন্ত, আর বর্ষা শেষ করে যখন আমি শীতে প্রবেশ করব আবার তার মধ্যে আমি পাবো অটম, মানে শরৎকাল পাবো। ঠিক, তো এই হলো মোটামুটি আমাদের ঋতুচক্র। তো তার মধ্যে 3টে ঋতু আমরা খুব ভালোভাবে ফিল করতে পারি অল ওভার ইন্ডিয়া, সেটা হচ্ছে উইন্টার, সামার অ্যান্ড রেইনি সিজন। এই জন্য 3টে এখানে লেখা রয়েছে। ওকে, ইন দ্য বিগার সেন্স দ্য ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট ক্লাইমেটিক রিজন। ওকে, আর এইখানে যখন আমরা বড় করে ভাববো তখন একটা দেশের মধ্যে যখন এটা বললাম এটা, কিন্তু যখন এটাকে আমি সারা বিশ্ব ওয়ার্ল্ডটাকে একটা ইউনিট হিসেবে ধরে ভাগ করব, তাহলে দেখব যে পৃথিবীর বিভিন্ন জায়গার ক্লাইমেটটা বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, আবার ইন্ডিয়া সেরকম করে আমাদের ভারতবর্ষের যে আবহাওয়া সেটা হচ্ছে মনসুন জাতীয় আবহাওয়া, মনসুন। ওকে, নাও মনসুন কথা শুনলেই আমাদের মনের মধ্যে হয়তো বর্ষা বর্ষা ফিল হয়, বাট মনসুন মানেই বর্ষা নয়। মনসুন ঋতুটা বর্ষার একটা কারণ, কিন্তু ভারতবর্ষ এই যে ঋতুচক্র মানে ভারতবর্ষের যে সিজনটা মানে ক্লাইমেটটা, সেই ক্লাইমেটটাকে মনসুন ক্লাইমেট বলা হয়। কেন? এই মনসুন যখন প্রবেশ করে আমাদের ভারতে মৌসুমি বায়ুর হাত ধরে, সেই সময় আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। আর একটা সময় ছিল যখন যন্ত্রপাতি তৈরি হয়নি, সেই সময় কৃষকেরা মুখ চেয়ে থাকতো যে কখন মৌসুমি বায়ু আসবে
আর আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসবে। বৃষ্টি এলে কি হবে, আমরা ফসল রোপণ করতে পারবো। বুঝতে পারছো? যার কারণেই এটা ঠিক হয়েছে যে ভারতবর্ষের যে আবহাওয়া জলবায়ু সেটা হচ্ছে মনসুন টাইপের জলবায়ু, যেটা ভারতবর্ষের কৃষ্টি, কালচার, অর্থনীতি, সমাজ সবটাকেই নিয়ে চলছে। নাও এবার আসো ইন্ডিয়াস ক্লাইমেট। তাহলে আমরা জেনে গেলাম যে ইন্ডিয়াস ক্লাইমেট কেমন ক্লাইমেট না, ভারতের জলবায়ুকে বলা হয় মনসুন টাইপ অফ ক্লাইমেট। উই অফেন রিলেট মনসুন উইথ রেন। আমরা প্রায়শই মনসুনকে রেনের সাথে রিলেট করে ফেলি, কিন্তু the word monsoon is derived from the Arabic word mausim. Okay, একটা Arabic word mausim, সেই মৌসিম থেকে আমরা মনসুন কথাটিকে পেয়েছি। আর এই মৌসিম কথাটির অর্থ কিন্তু বৃষ্টি নয়, এই মৌসিম কথাটির অর্থ হচ্ছে ঋতু, সিজন। ওকে, আরবি ভাষায় স্যার ওখান থেকে কি মৌসুম এসছে স্যার? হ্যাঁ, ওখান থেকেই মৌসুম এসছে, হয়তো উর্দুতে। ওকে, হতে পারে। তাহলে মনসুন রেফার্স টু দ্য সিজনাল রিভার্সাল। খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট লেখা আছে যাতে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি। মনসুন রেফার্স টু হোয়াট? মনসুন রেফার্স টু দ্য সিজনাল রিভার্সাল। নাও হোয়াট ইজ সিজনাল রিভার্সাল? সিজনাল রিভার্সাল হচ্ছে যে উইন্ড ডাইরেকশন ডিউরিং আ ইয়ার। একটা বছরে উইন্ড ডাইরেকশন কেমন থাকবে, যেমন আমরা যদি এই আমাদের ভারত ভূমিকে দেখি, এই আমাদের ভারত ভূমি যখন মনসুন আসে, মনসুন বে অফ বেঙ্গল থেকে অ্যান্ড ইন্ডিয়ান ওশান থেকে ময়েশ্চার কালেক্ট করে, ময়েশ্চার কালেক্ট করে সেটা এদিক থেকে প্রবেশ করে, সেটা এদিক থেকে প্রবেশ করে। তাহলে আমি যদি এইটাকে বলি, ভারতটাকে এরকম করে চারটে দিকে যদি ভাগ করি, তাহলে তোমরা বলবা যে এটা হচ্ছে নর্দার্ন সাইড, এটা হচ্ছে সাউদার্ন সাইড, এটা ইস্টার্ন, এটা ওয়েস্টার্ন, এমন। তাহলে এবার আমায় বলো তো দেখি, এই যে মনসুন ভারতবর্ষে প্রবেশ করছে এই ডাইরেকশন থেকে, অর্থাৎ উইন্ড ফ্লো সেটা হচ্ছে কোন দিক থেকে? সাউথ আর ওয়েস্টের মাঝখান থেকে হচ্ছে না। তাই মৌসুম, আমাদের যে মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করে, সেই মৌসুমী বায়ু কেমন বায়ু? সাউথ ওয়েস্ট উইন্ড। ওকে, তাহলে ভারতবর্ষে কেমন ধরনের বায়ু প্রবাহ হয় যার ফলে বৃষ্টিপাত হয়? সাউথ ওয়েস্ট উইন্ডের মাধ্যমে। ওকে, আর সেটা যখন আবার রিট্রিট করে, সেটা যখন আবার ফিরে আসে তার চক্কর লাগিয়ে, তখন সে কি করে না, ফিরে আসবার সময় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসতে থাকে, এই দিক দিয়ে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসে। ওকে, যখন আমাদের এখানে শীতকাল হয়, যখন আমাদের এখানে শীতকাল হয়, তখন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এই হিমালয় পর্বতের দক্ষিণ দিক দিয়ে বয়ে যায়। আর আমাদের যখন এখানে যখন বর্ষা মানে গরমকাল হয়, তখন এটা কোন দিক দিয়ে বয়ে যায়? হিমালয় পর্বতের উত্তর দিক দিয়ে বয়ে যায়। এই জায়গাটাকে আরো একবার ক্ল্যারিফাই করে নাও, গুরুত্বপূর্ণ কথা, তাহলেই বুঝতে পারবে যে কেন শীতকালে আমাদের ভারতবর্ষে করমণ্ডল উপকূলে দুইবার বৃষ্টিপাত হয়। কেন হয় বোঝো। দেখো, যখন এই মৌসুমী বায়ু এইখান থেকে এইদিকে চলে গেল, কখন গেল এটা? গ্রীষ্মকালে, মানে বর্ষা যখন প্রবেশ করবে তখন, ঠিক তার আগে এটা চলে গেল। এবার এটা ইন্ডিয়ান ওশান থেকে, বে অফ বেঙ্গল থেকে যে সমস্ত ময়েশ্চার কালেক্ট করেছিল সেগুলো নিয়ে ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটিয়ে চলে গেল। এটা জাস্ট কোনো মতে হিমালয়কে টপকে সেটা সাইবেরিয়া টাইবেরিয়া এদিক সেদিক ঘুরে আবার তো এটা ফিরবে, রিট্রিট করবে। এইখানে একটা ঘটনা ঘটে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এই যে রেড সি ফেড সি আছে না, এই সমস্ত জায়গাতেও তো টর্নেডো ওঠে, কারণ এই সমস্ত জায়গায় যেখানে জল আছে, সেই জল থাকলেই সূর্য সেখানে জলটাকে বাষ্পীভূত করবে, টর্নেডো সৃষ্টি হবে। তাহলে এই যে ওয়েস্টার্ন থেকে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে যে জলাশয়গুলো রয়েছে, সেই মধ্যপ্রাচ্যের জলাশয়গুলো থেকে যখন কোনো টর্নেডো সৃষ্টি হয়, সেই টর্নেডোগুলো পৃথিবীর আবর্তন গতির ফলে সেটা কোন দিকে মুভ করতে থাকে? পূর্ব দিকে মুভ করতে থাকে। ওকে, এবার এই যে বায়ুচক্র, আমরা এই ক্লাইমেটের ক্লাসেই এই বায়ুচক্রগুলোকে কিন্তু পড়বো। ওকে, এই ক্লাইমেটের ক্লাসেই আমরা বায়ুচক্রগুলোকে পড়বো, মানে পুরো পৃথিবীর ম্যাপ দেখি। আজকে আমি কোনো ধরনের ম্যাপ রাখিনি, বিকজ আজকে একটা ইন্ট্রোডাকশন ক্লাস হচ্ছে, সেই কারণে। ওকে, বেশ, তাহলে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স গুলো কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে বইতে থাকে। এবারের বওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যখন আমাদের ভারতবর্ষে শীতকাল চলছে, তখন সেটা হিমালয় পর্বত, এখানে হিমালয় পর্বত, এই হিমালয় পর্বতের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে যায়। আর যখন আমাদের এদিকে গরমকাল পড়ছে, তখন এটা হিমালয় পর্বতের উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে গরমকাল আর এটা হচ্ছে শীতকাল। তাহলে শীতকালে দেখো, গরমকালে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আমাদের দেশে বৃষ্টিপাত ঘটাবে এমন কোনো নজির নেই। কেন? কারণ সেটা হিমালয়ের উত্তর দিক দিয়ে, মানে চায়নার উপর দিয়ে বয়ে চলে গেছে। কিন্তু শীতকালে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়, যার ফলে
এই যে যে বায়ু, মৌসুমী বায়ু গরমকালে এখান দিয়ে পাস হয়েছিল, বৃষ্টিপাত ঘটিয়েছিল, শীতকালে এই বায়ু যখন আবার ঘুরে ঘুরে আসবে তখন সে সমস্ত সাইবেরিয়ার শীতগুলোকে হিমালয় পর্বতে আঘাত খেয়ে তিব্বতে এটাকে ফেলে দিবে শীতগুলোকে। শীত ঝেড়ে ফেলে দিয়ে যখন জাস্ট পাহাড়টাকে টপকে ভারতে প্রবেশ করবে তখনই দেখবে যে হ্যাঁ এখান দিয়ে তো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স প্রবাহিত হচ্ছে, আর ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এই সমস্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে ময়েশ্চার নিয়ে এসছে। সেই ময়েশ্চারগুলোকে এই বাতাস ক্যারি করে নিয়ে আবার যখন ভারতে ঢুকে পড়বে তখন এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটাবে। পুরো সিনারিওটা কি বুঝতে পেরেছি আমরা? তাহলে আলটিমেটলি ওই তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে যে বৃষ্টিপাতটা শীতকালে হয় সেই ময়েশ্চারটা আলটিমেটলি কোত্থেকে কালেক্ট করছে? সে মধ্যপ্রাচ্য থেকে। ওকে, বেশ, এটা কোন প্রসঙ্গে আলোচনা করলাম? হ্যাঁ, তো সিজনাল রিভার্সাল এর মানে কি? সিজনাল রিভার্সাল মানে হচ্ছে ডাইরেকশন মানে উইন্ড ডাইরেকশন ডিউরিং আ ইয়ার, সারা বছরে বাতাসের ডাইরেকশনটা কোন দিকে থাকবে সেটা। দ্য পার্টস অফ সাউথ অ্যান্ড সাউথ ওয়েস্ট এশিয়া, অর্থাৎ দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া, এই এলাকাতে অবজার্ভ করা হয় কোন ধরনের মনসুন, কোন ধরনের ক্লাইমেট? মনসুন টাইপের ক্লাইমেট। ওকে, তাহলে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব এশিয়াতে মনসুন টাইপের ক্লাইমেট আমরা দেখতে পাই। দেয়ার আর প্রেসিপিটেবল রিজনাল ভ্যারিয়েশনস ইন সেম ক্লাইমেটিক কন্ডিশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন এখানে লেখা রয়েছে। দেয়ার আর প্রেসিপিটেবল রিজনাল ভ্যারিয়েশনস ইন দ্য সেম ক্লাইমেটিক কন্ডিশনস। আমাদের ভারতবর্ষের ক্লাইমেট মনসুন ক্লাইমেট, কিন্তু আমাদের ভারতের মধ্যেও আমরা অনেক ধরনের প্রেসিপিটেবল রিজনাল ভ্যারিয়েশনস দেখতে পাই। কেমন? দেখো, কোথাও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, আবার একই ভারতের মধ্যে কোথাও 10 সেন্টিমিটারও বৃষ্টিপাত হয় না। বুঝতে পারলে? ঠিক তেমনি করে ভারতবর্ষের মধ্যেই একটা জায়গায় প্রচুর পরিমাণে শীত আর একটা জায়গায় প্রচুর পরিমাণে গরম। বুঝতে পারছো? এক্সাম্পল লিখেছি এখানে কয়েকটা। যেমন ইন সামার টেম্পারেচার অ্যাট সাম পার্টস অফ রাজস্থান রিচেস আপ টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ রাজস্থানের কিছু কিছু জায়গায় গরমকালে তাপমাত্রা পৌঁছে যায় 50 ডিগ্রির কাছে। whereas it remains around 20 degree centigrade in Pahalgam in Kashmir। অথচ পেহেলগাম, কাশ্মীরের পেহেলগামে সেই সময় 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। তাহলে একই ভারত ভূমিতে এক জায়গায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর এক জায়গায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সিমিলারলি ডিউরিং উইন্টার্স নাইট, একইভাবে শীতের রাতগুলোতেও যেমন কাশ্মীরের দ্রাস অঞ্চলে যেখানে তাপমাত্রা পৌঁছে যায় -45 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেইখানেই তিরুবনন্তপুরমে দেখা যায় যে 22 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। অর্থাৎ এক জায়গায় -45 ডিগ্রি সেন্টিগ্রেড আর এক জায়গায় 22 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ইন সার্টেন প্লেসেস ইজ আ ওয়াইড ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট টেম্পারেচার্স। আবার কিছু কিছু জায়গায় দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে প্রচুর পার্থক্য আসে। যেমন মরুভূমি রাজস্থানের যে থর ডেজার্ট রয়েছে, সেই থর ডেজার্টের মধ্যে দিনের বেলায় প্রচুর গরম, রাত্রে বেলায় প্রচুর ঠান্ডা। এমনকি কেরালাতেও এই মানে ফিনমিনা আমরা ফলো করতে পারি। ওকে, আরো কিছু দেখো। সিমিলারলি দেয়ার আর ভ্যারিয়েশনস ইন দ্য ফর্ম অ্যান্ড টাইপ অফ প্রেসিপিটেশন। এবং বৃষ্টিপাতেরও এরকম তারতম্য আমরা দেখতে পারি। স্নোফল ইন দ্য আপার পার্টস অফ হিমালয়াস, হিমালয়ের আপার পার্টগুলোতে স্নোফল হতে থাকে। বাট ইন মেঘালয়া 40 ডিগ্রি সেন্টিগ্রেড রেইনফল। তাহলে যেখানে হিমালয়েরই অংশ মেঘালয়া, এটাকে আমরা মানে গ্রেটার সেন্সে ধরছি। বাকি যদি আমি বলি মেঘালয়া কি হিমালয়ের অংশ, কি উত্তর হওয়া উচিত? ইজ মেঘালয়া পার্ট অফ হিমালয়া? ইয়েস অর নো? মেঘালয়া একদমই তাই, ছোটনাগপুর মালভূমির অংশ। গারো, খাসি, জয়ন্তিয়া এটা ছোটনাগপুর মালভূমির অংশ। তো যেহেতু একদম পাশাপাশি ওখানে অবস্থান হচ্ছে, তাই জন্য এরকম আমরা ভাবছি যে যেখানে আপার পার্টস অফ হিমালয়াতে স্নোফল হয়, আবার সেই একই সময়ে দেখা যায় যে মেঘালয়াতে 400 সেন্টিমিটার রেনফল হয়। হ্যাঁ, মৌসিনরাম যেটাকে আমরা বলি, তাই না? কেন হয় ওখানে বৃষ্টি? কারণ ওই যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স শীতকালে ওইখান দিয়েই পাস হচ্ছে। There are some regions like Ladakh, Western Rajasthan have less than 10 centimeter rainfall. আবার আমাদের লাদাখ রয়েছে, রাজস্থানের মরুভূমি অঞ্চল রয়েছে যেখানে 10 সেন্টিমিটার এরও কম বৃষ্টিপাত হয়। Rainfall from June to September are some part of the country and some parts receive rainfall during October and November, example Tamil Nadu. Okay,
তাহলে কিছু যেমন জুন থেকে সেপ্টেম্বর, যেটাকে আমরা বর্ষাকাল বলি আমাদের সাধারণত সমভূমিতে, ভারতের সমভূমিতে, সেখানে বৃষ্টিপাত হয়। অথচ অক্টোবর নভেম্বর যখন শীত চলবে সেই সময়টাই তামিলনাড়ুতে বৃষ্টিপাত হবে। There are variations in seasonal impact between coastal areas and interior of the country. ওকে, আর কোস্টাল এরিয়াতে আর ইন্টারনাল পার্ট অফ দ্য কান্ট্রির মধ্যেও অনেক তারতম্য লক্ষ্য করা যায়। যেমন দিল্লিতে গরমের সময় প্রচুর গরম, শীতের সময় প্রচুর শীত, কিন্তু কোস্টাল এরিয়া যেগুলো রয়েছে যেমন মুম্বাই, তামিলনাড়ু, কেরালা, সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে দেখবা যে সেইখানে তাপমাত্রার সেরকম কোনো তারতম্য ঘটে না। ঠিক শীতেও যেমন গরমেও তেমন এরকম একটা তাপমাত্রা, মানে একটা নাতিশীতোষ্ণ তাপমাত্রা সেখানে বিরাজ করে। এবার ওখানে নাতিশীতোষ্ণ তাপমাত্রা বিরাজ করার পেছনে অন্য কারণ রয়েছে। ওখানে সি ব্রিজ, ল্যান্ড ব্রিজের সঙ্গম হয়, যার কারণে ওই ধরনের অ্যাটমসফেরিক ফিনমিনা দেখা যায়। তাছাড়াও ডিক্রিজ ইন রেনফল জেনারেলি ইন ইস্ট টু ওয়েস্ট ইন নর্দার্ন প্লেন্স। আমরা যখন উত্তরের সমভূমি বলি, তাহলে উত্তরের সমভূমিতে যখন আমরা বলি তখন দেখো যে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যখন তুমি যাবে তখন রেনফল ডিক্রিজ করতে থাকবে। ওকে, অর্থাৎ পূর্ব দিক থেকে যখন পশ্চিম দিকে, অর্থাৎ নর্দার্ন প্লেন কোত্থেকে শুরু হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু হচ্ছে, কোন জায়গায় গিয়ে থামছে, ওই পাঞ্জাব টাঞ্জাব ওই সমস্ত জায়গায় গিয়ে থামছে ধরো, ঠিক আছে, সরু করে ঢুকে পাঞ্জাবের মধ্যেও যাবে। তাহলে এই যে জায়গাটা, আমাদের পশ্চিমবঙ্গে যেমন বৃষ্টিপাত হবে পাঞ্জাবে তেমন বৃষ্টিপাত হবে না। অর্থাৎ ইস্ট টু ওয়েস্টে যখন আমি মুভ করব নর্দার্ন প্লেনে, তখন বৃষ্টিপাত ধীরে ধীরে পশ্চিম দিকে কম হতে থাকবে। These variations have given rise to variety in lives of people. আর এই যে আবহাওয়ার যে তারতম্য, এটা ভারতের মানুষের জীবনে এক অন্য ধরনের বৈচিত্র্য এনে দেয়। ওকে, চলো, ফ্যাক্টরস অফ ক্লাইমেটিক ভ্যারিয়েশনস। এই যে আমরা দেখলাম ক্লাইমেটিক ভ্যারিয়েশনস হচ্ছে, এই ক্লাইমেটিক ভ্যারিয়েশনস এর পেছনে তাহলে ফ্যাক্টরস গুলো কি? মেজর 6টা ফ্যাক্টরসকে নিয়ে আমাদের আলোচনা হবে। ওকে, সেই মেজর 6টা ফ্যাক্টর কি কি না, ল্যাটিটিউড, অ্যালটিটিউড, প্রেশার অ্যান্ড উইন্ড সিস্টেম, ডিস্টেন্স ফ্রম দ্য সি, ওশান কারেন্টস, রিলিফ ফিচার্স এটসেট্রা। ওকে, বেশ। তো সবার প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি না, সবার প্রথমে আমরা ল্যাটিটিউড নিয়ে আলোচনা করতে পারি। ওকে, সো এই জায়গা থেকে আমার স্লাইডটা তোলা হয়নি, বাকি এইখান থেকে তোমাদের স্লাইডিং করার দরকার, তোমাদের নোট করার দরকার নেই, আমি এটা তোমাদের নোটের মধ্যেই প্রোভাইড করে দেবো, পিডিএফ এর মধ্যেই দিয়ে দেবো, জাস্ট একটু বোঝার চেষ্টা করো। তাহলে সবার প্রথমে আমরা হেডিং লাগাচ্ছি কি, ল্যাটিটিউড। তাহলে আমাদের আলোচনা কি চলছে, ক্লাইমেট কন্ট্রোলস। তাহলে আমাদের আলোচনা কি, মূল আলোচনা হচ্ছে ক্লাইমেট কন্ট্রোলস, অর্থাৎ যারা ক্লাইমেটকে কন্ট্রোল করে। তো সেই ক্লাইমেট কন্ট্রোলস এর মধ্যে 1 নাম্বার আমরা পেয়েছি কি, দ্যাট ইজ ল্যাটিটিউড। ল্যাটিটিউড, সো ল্যাটিটিউড মানে এই দেখো আমাদের পৃথিবী, হ্যাঁ এই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীর মাঝ বরাবর যে কাল্পনিক রেখাটা ড্র করা হয়েছে 0 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়েটর, ঠিক, বা নিরক্ষরেখা। এই ইকুয়েটর থেকে যখন আমরা 23.5 ডিগ্রি উত্তরে চলে যাব, এটা মনে করো 23.5 ডিগ্রি নর্থ, আর ঠিক এর থেকে দক্ষিণে এটা মনে করো 23.5 ডিগ্রি সাউথ। তো 23.5 ডিগ্রি নর্থ, এটাকে আমরা কি বলি, ট্রপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার বলি। আর নিচেটাকে আমরা কি বলি, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ক্যাপ্রিকর্ন। ওকে, আমার রাশি কি বলতো, ক্যাপ্রিকর্ন, আর ক্যান্সার মানে কর্কট। ওকে, কর্কট রাশি আছে না, কর্কট, মকর, সো এটা আমার রাশি, ক্যাপ্রিকর্ন রাশি আমার, আর এটা হচ্ছে ক্যান্সার। যাক, ছেড়ে দাও। তাহলে ল্যাটিটিউড, এগুলো সবই ল্যাটিটিউড। ইকুয়েটর হচ্ছে ল্যাটিটিউড, ইকুয়েটর হচ্ছে গ্রেটেস্ট ল্যাটিটিউড, বাকি এটা একটা ল্যাটিটিউড, এটা একটা ল্যাটিটিউড। এটা সাউদার্ন হেমিস্ফিয়ার, পোল লেখাই ভালো, সরি এটা নর্থ পোল, ওটা নর্দার্ন, সাউথ পোল। ওকে, নর্থ পোল, সাউথ পোল। এটা দেখাই যাচ্ছে না স্যার। ব্যাপারটা কি দেখা যাচ্ছে না? না স্যার, অনেকবার চেষ্টা করলাম, রিজয়েন করলাম, তাও দেখা যাচ্ছে না। বাকিরা তো দেখতে পাচ্ছে, তার মানে তুমি এক কাজ করো তাহলে, একটা শোনো তো, ওই ফোনটাকে যখন অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিয়ে অ্যাপ্লিকেশন সব একবারে ডিলিট করে দেওয়া যায়, সেরকম করতে পারো। ওই যে রিফ্রেশ করতে হয়, ওই মাঝখানের বাটনটাকে প্রেস করে ক্লোজ করে দিতে হয় সব,
মানে তোমার গুগল মিট অ্যাপ্লিকেশনটাকে টোটাল ক্লোজ করে দাও, আবার অ্যাপ্লিকেশনটাকে ওই হোয়াটসঅ্যাপে গিয়ে লিঙ্কটাকে ক্লিক করে আবার জয়েন করো, তাহলে দেখো ঠিক হবে। ওকে, বেশ। দেখো তাহলে এই ক্লাইমেটের উপরে ল্যাটিটিউডের ভূমিকাটা কি হয়। আর মনে করো যে এখানে আছে আমাদের সান এখান থেকে সে তার রশ্মি আলো বিকিরিত করছে। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে সানের যে রশ্মি সেটা এই জায়গাতে একদম ডাইরেক্টলি পড়ছে, আর এই পোলের দিকে রশ্মিগুলো একটু বেন্ড হয়ে গেছে, পোলের দিকে রশ্মিগুলো একটু বেন্ড হয়ে গেছে। তাহলে ডাইরেক্টলি যে সানটা পড়ছে অর্থাৎ সোলার ইনসুলেশন বেশি এখানে হচ্ছে, আর পোলের দিকগুলোতে সোলার ইনসুলেশন কম হচ্ছে। বুঝতে পারছো? তাহলে এই যে জন্য এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় গ্রীষ্মমণ্ডল বলা হয়, অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার থেকে শুরু করে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল বলা হয়। কেন? কারণ এইখানে সোলার ইনসুলেশন সব থেকে বেশি হয় পৃথিবীর মধ্যে, যার কারণে এই গ্রীষ্মমণ্ডলের মধ্যে যতগুলো দেশ দেখতে পাবে তাদের ক্লাইমেটিক কন্ডিশন সেমই থাকবে। ওকে, আচ্ছা। ডিউ টু দ্য কার্ভেচার অফ দ্য আর্থ, পৃথিবীর যেহেতু কার্ভেচার রয়েছে, দ্য অ্যামাউন্ট অফ সোলার এনার্জি রিসিভড ভ্যারিজ অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড। ওকে, নাও দেখো লোয়ার ল্যাটিটিউড, এখান থেকে একটা কথা মাথায় রাখবে যে লোয়ার ল্যাটিটিউড নো নিড টু নোট ইট, এটাকে আমি তোমাদের দিয়ে দেব। লোয়ার ল্যাটিটিউড মানে কি? লোয়ার ল্যাটিটিউড মানে মোর সোলার ইনসুলেশন, মোর সোলার রেজ বলো, মানে এখানে বেশি সূর্যের আলো পড়বে। আর যতই ল্যাটিটিউড বাড়বে অর্থাৎ হায়ার ল্যাটিটিউড মানে লেস সোলার রেজ। ওকে, লেস সোলার রেজ। কেন? কারণ দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ, এইটা হচ্ছে 90 ডিগ্রি নর্থ। ওকে, তার মানে বুঝতে পারছো যে 0 ডিগ্রিতে সব থেকে বেশি, তারপর 90 ডিগ্রিতে গেলে আর কম। তাহলে লোয়ার ল্যাটিটিউড মোর সোলার রেজ, হায়ার ল্যাটিটিউড লেস সোলার রেজ। ওকে, তাহলে এখান থেকে একটা জিনিস বলা যায়, ইকুয়েটরে টেম্পারেচার বেশি হবে না কম হবে? অনেক বেশি হবে। অনেক বেশি হবে। তাহলে টেম্পারেচার অ্যাট ইকুয়েটর কি হবে? টেম্পারেচার অ্যাট ইকুয়েটর, এখানে টেম্পারেচার কি হবে? হাই হবে, অনেক বেশি হবে, তাই না? তো এইটাকে আমরা কোন ধরনের তাপমাত্রা বলবো বা কোন ধরনের ক্লাইমেট বলবো? এইটাকে আমরা তখন বলবো যে ট্রপিক্যাল অ্যান্ড ইকুয়েটোরাল ক্লাইমেট। এটাকে তখন আমরা কি বলবো? ট্রপিক্যাল বা ইকুয়েটোরাল ক্লাইমেট বলবো। আর টেম্পারেচার অ্যাট পোলে টেম্পারেচার কি হবে? পোলে টেম্পারেচার অনেক কম হবে, কম থাকবে। তাই এইটাকে আমরা কি বলবো বলতো? এইটাকে বলবো টেম্পারেট বা ফ্রিজিড, FRIGID, ফ্রিজিড ক্লাইমেট। ওকে, তাহলে এই ইকুয়েটর টেম্পারেচার ইকুয়েটরে যে বেশি হয় তাই এটাকে ট্রপিক্যাল ক্লাইমেট বলতে পারো বা ইকুয়েটোরাল ক্লাইমেট বলতে পারো। আর পোলে গিয়ে কি হয়? টেম্পারেট হয়, বেশ শান্ত শিষ্ট ঠান্ডা, হ্যাঁ। আর ফ্রিজিড বলতে পারো, জমিয়ে দেওয়া একটা তাপ, মানে জলবায়ু, এটা বলতে পারো। সো এইভাবে ল্যাটিটিউড ক্লাইমেটকে কন্ট্রোল করে। হলো, এবার তাহলে দেখি অ্যালটিটিউডের ভূমিকা কি নাকি। চলো 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার কন্ট্রোলস কি আছে ক্লাইমেট কন্ট্রোলের মধ্যে? অ্যালটিটিউড আছে। অ্যালটিটিউড মানে কি? অ্যালটিটিউড মানে হচ্ছে উচ্চতা। হ্যাঁ, না, অ্যালটিটিউড মানে লঞ্জিটিউড নয়। অ্যালটিটিউড আর লঞ্জিটিউড এক জিনিস নয়। লঞ্জিটিউড মানে দ্রাঘিমা রেখা, হ্যাঁ, কিন্তু অ্যালটিটিউড মানে হচ্ছে উচ্চতা। অর্থাৎ মনে করো যে অ্যালটিটিউডটাকে একটু বোঝো, এইটা মনে করো যে এইটুকুন একটা বিল্ডিং আছে আর এইটুকুন একটা বিল্ডিং আছে, কোন বিল্ডিং এর অ্যালটিটিউড বেশি? এটা মনে করো এ আর এটা বি বিল্ডিং এর অ্যালটিটিউড বেশি। তো অ্যালটিটিউড মানে উচ্চতা। ওকে, লঞ্জিটিউডের সাথে অ্যালটিটিউডের কোনো রিলেশন নেই। সো অ্যালটিটিউড, ওকে। সো অ্যালটিটিউড হচ্ছে কি? অ্যালটিটিউড ইজ আ ডিসটেন্স মেজারমেন্ট ইন ভার্টিক্যাল ওয়ে, অর্থাৎ আপ অর ডাউন। ওকে, আপ ডাউন ডাইরেকশনে যে মেজারমেন্ট হবে সেটা ভার্টিক্যাল ডাইরেকশনে। তো
মনে রাখবে যে দের ইজ নো কানেকশন বিটুইন অ্যালটিটিউড অ্যান্ড লঞ্জিটিউড। ওকে, আচ্ছা দেখো, যখন আমরা পৃথিবীর সারফেসের উপর দিয়ে হাঁটবো, মনে করো আমি একটা সাইকেল নিয়ে পৃথিবীর সারফেসের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি, মানে সাইক্লিং করে বেড়াচ্ছি, তখন আমরা দেখব যে সে যখন যখন আমি একটু উঁচুর দিকে উঠবো তত আমার শীত শীত লাগবে, আবার যখন নিচের দিকে যাব তখন আমার গরম গরম লাগবে। ওকে, অর্থাৎ এটা ধারণা যে অ্যালটিটিউড যেখানে হাই হবে সেখানে টেম্পারেচারটা মানে ঠান্ডা হবে, আর যত অ্যালটিটিউড কম হবে টেম্পারেচারটা তখন মানে গরম গরম হবে। কেন এমনটা হয়? দেখো, পৃথিবীর পৃষ্ঠে, ভূপৃষ্ঠে সমস্ত ভারী ভারী জিনিসগুলো থাকে, ভূপৃষ্ঠের কাছাকাছি ভারী ভারী, সেটা এয়ারের মধ্যেও বলো, যে ভারী ভারী বাতাসগুলো সেটা নিচের দিকে থাকে, ডাস্ট পার্টিকেল থাকে। তো যার কারণে যখন সোলার ইনসুলেশন হয় তখন এই জিনিসগুলো না গরম হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে গরম থাকে, ঠিক আছে? আর ওপরের দিকে হালকা হালকা জিনিস থাকে যারা সোলার রেজটাকে সেইভাবে ক্যাপচার করতে পারে না, যাই তার জন্য সেখানে ঠান্ডা থাকে। তাহলে যত অ্যালটিটিউড উপরে যাবে হালকা জিনিস উপরে পাওয়া যাবে, যার জন্য তাপমাত্রা কম। যত অ্যালটিটিউড কম হবে তত ভারী ভারী জিনিস থাকবে, সোলার ইনসুলেশন তারা বেশি করে, যার কারণে গরম সেখানে বেশি। একটা কথা সবসময় মাথায় রাখবা, তাপমাত্রার ক্ষেত্রে একটা কথা বলেছিলাম না আমি, যে যে জিনিস যত দেরিতে গরম হয় সেই জিনিস তত দেরিতে ঠান্ডা হয়, আর যে জিনিস যত দ্রুত গরম হয় সেই জিনিস তত দ্রুত ঠান্ডা হয়। তার মানে তাপ গ্রহণ করার শক্তি যার যত দ্রুত, তাপ ত্যাগ করার শক্তিও তার তত দ্রুত। বুঝতে পারছো? একটা 1 টাকার কয়েন, সেই কয়েনটাকে তুমি একটা আগুনে নিয়ে গরম করবে, দেখবে দ্রুত গরম হয়ে যায়, আবার আগুন থেকে সরিয়ে নেবে, দেখবে দ্রুত ঠান্ডা হয়ে যায়। কিন্তু 1 গ্লাস জল গরম হতে অনেক সময় নেবে, আবার ওটা ঠান্ডা হতেও অনেক সময় নেবে। বুঝতে পারলে? তাহলে হিট ইনটেক করার ক্ষমতা যার যত বেশি, তেমনি হিট রিলিজ করার ক্ষমতাও তার তত বেশি আর কি, মানে বেশি সময় লাগবে। যাই হোক, so as we go up from surface of the earth to higher altitude, the atmosphere becomes less dense and temperature decreases. Okay, now একটা জিনিস খেয়াল করো, আমি একটা ছবি এঁকে দেখানোর চেষ্টা করি। এরকম একটা ছবি আঁকলাম। সো এটা হচ্ছে সমুদ্র, জল আছে এখানে, এটা সমুদ্র, আর এটা মনে করো সমভূমি অঞ্চল, এটা প্লেন, তারপর মনে করো একটু উঁচু হয়ে এরকম একটা জায়গা আছে, এটা মনে করো প্লেটু, আর তারপরেই মনে করো প্লেটুর পরেই এখানে শুরু হয়ে গেছে বিরাট বড় একটা পাহাড়। ওকে, এরকম একটা ভূমিরূপ দেখো। তার মানে এইটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সি, সমুদ্র, আর এটা হচ্ছে মনে করো সি লেভেল, এটা সি লেভেল। তো সি লেভেল বরাবর প্লেন আছে, তারপরে আছে প্লেটু মালভূমি, আর তারপরে আছে হিলস অর মাউন্টেন্স, হিলস। ওকে, না যখন তুমি প্লেনে থাকবে, সমভূমি থাকবে, তখন তুমি তাপমাত্রাটাকে সঠিকভাবে ফিল করতে পারবে। যখনই আস্তে আস্তে ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে তত টেম্পারেচার কমতে থাকবে, অর্থাৎ যত উচ্চতা বৃদ্ধি পায় তত তাপমাত্রা কমতে থাকে। কারণ হলো ভূপৃষ্ঠের কাছে ডাস্ট পার্টিকেল বা গ্রিন হাউস যে গ্যাসগুলো রয়েছে সেইগুলো থাকে, তাই এখানে তাপমাত্রা বৃদ্ধি পায়। কিন্তু অ্যালটিটিউড বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এগুলো কমতে থাকে আর তাপমাত্রাও কমতে থাকে। দেখো, একটা কথা বলি, আমি যদি এখানে পৃথিবীর ওয়ার্ল্ড ম্যাপটাকে রাখতে পারতাম তাহলে দেখাতে পারতাম। সো মনে করো এটা একটা পৃথিবীর ম্যাপকে আমি এরকম নিলাম। সো এইরকম একটা জায়গাতে আমাদের হিমালয় পর্বত রয়েছে, হিমালয়, আর ঠিক এই ল্যাটিটিউডটা কত বলতে 30 ডিগ্রি, আমাদের হিমালয় অবস্থান করছে 30 ডিগ্রি ল্যাটিটিউড, অ্যারাউন্ড 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে হিমালয় অবস্থান করছে। ঠিক যদি পশ্চিম দিকে যেতে থাকো, পশ্চিমে 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 যাও, তাহলে তুমি দেখবা যে এইরকম একটা জায়গাতে ইরানেরও অবস্থান আছে। এই একটা দেশ, কি নাম? ইরান, ইরানেরও অবস্থান আছে। অথচ একই ল্যাটিটিউডে রয়েছে, এক জায়গায় হিমালয়ে মাথায় বরফ জমে রয়েছে, বরফ জমা, আবার একই ল্যাটিটিউডে অবস্থান করছে ইরান, সেখানে কিন্তু বরফ নেই, গরম। এটা কেন হলো? তাহলে ল্যাটিটিউড সেম, ল্যাটিটিউড সেম থাকা সত্ত্বেও একটা জায়গায় সারা বছর বরফ জমে থাকে আর একটা জায়গাতে প্রচন্ড গরম থাকে। এটা কেন হলো?
এটা এই কারণেই হয়তো হলো অল্টিটিউড যে এর বেশি। এইখানে এর হয়তো হলো অল্টিটিউড যে এর বেশি। এইখানে এর অ্যালটিটিউডটা কম আর এর অ্যালটিটিউডটা বেশি, মানে এর ক্ষেত্রে অ্যালটিটিউড কম, এর ক্ষেত্রে অ্যালটিটিউড বেশি। বুঝতে পেরেছি আশা করছি। তাহলে এইভাবে আমরা বুঝলাম যে অ্যালটিটিউড ক্লাইমেটকে কন্ট্রোল করতে পারে। ওকে, আচ্ছা, এবার কি তাহলে নেক্সট পয়েন্টের দিকে যাই। নেক্সট পয়েন্টে কি ছিল একটু বলো। ও তোমরা তো নোট করোনি, বলো কি 3 নাম্বার পয়েন্টে ছিল হচ্ছে প্রেসার অ্যান্ড উইন্ড। ক্লাইমেট কন্ট্রোলস এর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রেসার অ্যান্ড উইন্ড। ওকে, তো প্রেসার অ্যান্ড উইন্ড এটার মধ্যে কি আছে দেখো। প্রেসার আর উইন্ডের মধ্যে হাই প্রেসার আর লো প্রেসার এই জিনিস দুটোকে একটু বুঝতে হবে। দ্য প্রেসার অ্যান্ড উইন্ড সিস্টেম অফ এনি এরিয়া ডিপেন্ডস অন দ্য ল্যাটিটিউড অ্যান্ড অ্যালটিটিউড অফ দ্য প্লেস। অর্থাৎ কোনো একটা জায়গার অ্যালটিটিউড কত, কোনো একটা জায়গার ল্যাটিটিউড কত বা কি, এইটার উপরে ডিপেন্ড করে বাতাসের প্রেসার আর বাতাসটা কোন দিকে মুভ করবে সেটা। এই বিষয়টাকে লো প্রেসার আর হাই প্রেসারের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করি। ওকে, দেখো আমরা একইভাবে একটা পৃথিবীকে ড্র করছি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা পৃথিবী, ঠিক। তো এই পৃথিবীর একদম মাঝ বরাবর যে রেখা, দ্যাট ইজ ইকুয়েটর, 0 ডিগ্রি। এবার এইখানে আছে তোমার হলো ট্রপিক অফ ক্যান্সার, এখানে আছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এই দুটোকে নিয়ে আলোচনা করি। এটা 23.5 ডিগ্রি নর্থ, এটা 23.5 ডিগ্রি সাউথ। ওকে, নাও এইখানে আছে আমাদের সূর্য মহারাজ, সান। সো এই সান ডাইরেক্টলি এইখানে তার আলো বিতরণ করছে ডাইরেক্টলি, আর এইদিকে পোলের দিকে গিয়ে কম কম। ওকে, পোলের দিকে কম কম এরকম। সো দেখো সোলার মানে তাহলে স্ট্রং সানরেজ কোথায় পড়বে? এখানেই পড়বে। স্ট্রং সানরেজ এখানেই পড়বে। এখানে যখন স্ট্রং সানরেজ পড়বে তখন কি হবে একটা কথা মাথায় রাখো। এই যে লো প্রেসার আর হাই প্রেসার বললাম না, কেন এমনটা হয়, কি ব্যাপারটা কি লো প্রেসার হাই প্রেসার? যেখানে বেশি তাপমাত্রা পড়বে সেইখানে কি হবে বলো তো দেখি। তাপমাত্রা বেশি মানে সেখানে কি হবে? হাই প্রেসার হবে না লো প্রেসার হবে? লো প্রেসার হবে। লো প্রেসার লো যেখানে তাপমাত্রা বেশি সেখানে হবে লো প্রেসার। ভেরি গুড। তাহলে এটা মাথায় রাখো, এটা আমরা এটুকুন লিখি যে মোর হিট ইকুয়াল টু লো প্রেসার, আর লেস হিট ইকুয়াল টু হাই প্রেসার। ওকে, নাও এইখানে সোলার ইনসুলেশন যখন বেশি হবে তখন এই জায়গাগুলোতে, অর্থাৎ এই যে গ্রীষ্মমণ্ডলের এই যে জায়গা, এই জায়গাতে কি হবে? এই জায়গাগুলো বেশি হিট হবে না, মোর হিট হবে। মোর হিট হলে লো প্রেসার হয়, আর লো প্রেসার হলে কি হবে? এইখানের যে বাতাসগুলো আছে সেই বাতাসগুলো কোন দিকে চলে যাবে? ওপর দিকে চলে যাবে। উপরের দিকে গিয়ে সেই বাতাসগুলো সাবসাইড হবে, সাবসাইড হয়ে আবার যেখানে হাই প্রেসার আছে সেখানে নেমে আসবে। তাহলে বাতাস লো প্রেসার পেলে উপরের দিকে উঠে যায়, আর হাই প্রেসার পেলে কি হয়? সেখানে নিচে নেমে যায়। বুঝতে পারছো? তার মানে যেখানে গরম বেশি সেইখানে লো প্রেসার ক্রিয়েট হয়, যেখানে ঠান্ডা সেখানে হাই প্রেসার ক্রিয়েট হয়। তাহলে সোলার রেজ এই গ্রীষ্মমণ্ডলে পড়ে, এই জন্য এখানে লো প্রেসার ক্রিয়েট হয়। এখান থেকে বাতাসগুলো উপরে উঠে যায়, আবার সাবসাইড হয়ে সেটা হাই প্রেসারে গিয়ে আবার নামে। এদিকেও তাই, এখানে লো প্রেসার ক্রিয়েট হয়, এখানে বাতাসগুলো উঠে গিয়ে সাবসাইড হয়ে যেখানে হাই প্রেসার আছে সেই হাই প্রেসারে গিয়ে এটা ফল করে, নিচে আবার চলে আসে বাতাসগুলো। এই যে পৃথিবীর মধ্যে অনবরত বাতাস এইভাবে ঘুরপাক খাচ্ছে কিনা খাচ্ছে না, মানে এই যে দৃশ্যটা আমি দেখালাম, এই দৃশ্যটাকে যদি আমি আরো ভালো করে দেখাই, মনে করো একটা বক্সের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি, তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। আমি এইখানে লো প্রেসার দেখাবো, এইখানে হাই প্রেসার দেখাবো। তাহলে লো প্রেসার যেখানে আছে, মনে করো এই জায়গাটাতে লো প্রেসার, এই জায়গার বাতাসটা কি হবে? এরকম করে উপরের দিকে উঠবে, তাই না? এই উপরের দিকে উঠে কিছু বাতাস এইদিকে সাবসাইড করবে, কিছু বাতাস এইদিকে সাবসাইড করবে, এরকম করে সাবসাইড করবে। এবার এরকম বাতাস চলতে 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 এইখানে হাই প্রেসার, যখনই এই জায়গায় হাই প্রেসার পাবে তখনই সেই বাতাসগুলো কি হবে? আবার এদিকে এসে কি হবে? নিচের দিকে নামবে। এই যে নিচে এই যে বেসটা দেখছো না, এই বেসটা হচ্ছে, মনে করো যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ,
এই বেসটা কি? এই বেসটা হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে, মানে পৃথিবীর পিঠ, যেখানে আমরা থাকি, মাটি। তাহলে যেখানে লো প্রেশার ক্রিয়েট হলো সেখান থেকে বাতাস উপরে উঠে গেল, তারপর বাতাসটা এদিকেও সাবসাইড হবে, এদিকেও সাবসাইড, এদিকে সাবসাইড হতে 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 যেখানে আবার হাই প্রেশার পাবে, হাই প্রেশার মানে তাপ কম, সেই জায়গায় গিয়ে আবার সেটা পড়বে, ফল করবে। তো এইটার মাধ্যমে আবার বাতাস হাই প্রেশার থেকে কোন দিক মুভ করবে? বাতাস হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে মুভ করে, বাতাস হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে মুভ করে। ওকে, তাহলে দেখো যেখানে একটা সাইকেল তৈরি হচ্ছে, বাতাসের একটা চক্র তৈরি হচ্ছে, এইটাকেই বলা হয় উইন্ড প্রেশার, মানে প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার আর উইন্ড সিস্টেম, ঠিক আছে। তাহলে পৃথিবীর পিঠের ওপরে, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি না, অ্যাটমসফিয়ারের মধ্যে প্রতিনিয়ত এইরকম হাই প্রেশার লো প্রেশার, হাই প্রেশার লো প্রেশার জোনের মধ্যে অনবরত বাতাসগুলো এরকম ঘুরছে, মানে উইন্ড সিস্টেম চলতেই থাকছে চলতেই থাকছে, যার কারণে যেখানে ক্লাইমেট, সেই ক্লাইমেটটাকে তারা কি করছে, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। অর্থাৎ লো প্রেশার অ্যান্ড হাই প্রেশার ডিপেন্ড আপন ল্যাটিটিউড, হ্যাঁ, দ্যাট ইজ বেসিক্যালি ফর সানরেজ। আর লো প্রেশার মানে এয়ার মাস রাইজ আপ, হাই প্রেশার মানে এয়ার মাসেস সেটেল ডাউন। ওকে, দেয়ারফর অন সারফেস উইন্ডস মুভ ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার, আর যার কারণে সারফেসে কি হবে, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বাতাস মুভ করবে। তাহলে এরকম করে বুঝতেই পারছো যে এরকম একটা বাতাসের চক্র অনবরত এরকম করে ঘুরছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে, এটা এদিকে, এভাবে চলতেই থাকছে চলতেই থাকছে। দিস ইজ প্রেশার অ্যান্ড উইন্ড সিস্টেম। ওকে, ভারতের ক্ষেত্রে যদি বলো, গ্রীষ্মকালে এই যে উইন্ড সেটা ব্লো হয় কোন দিক থেকে? আমরা যদি ভারতের রেসপেক্টে এই কথাটা বলি, তাহলে সেই বাতাস কোন দিক থেকে কোন দিকে মুভ হবে? এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এই যে সাউথ ওয়েস্ট, এই জায়গা থেকে বাতাসটা এখান থেকে এদিকে মুভ করবে, শীতের সময় আবার বাতাসটা এদিক থেকে এদিকে মুভ করবে। ওকে, তাহলে নর্থ ইস্ট বাতাস শীতকালে বইবে আর সাউথ ইস্ট বাতাস এইটা বইবে, এই জন্য আমরা বলি দক্ষিণা বাতাস। দক্ষিণা বাতাস বইলে আমরা কি অনুভব করি? বৃষ্টি হবে। আর উত্তরে বাতাস বইলে কি ফিল করি? শীত পড়বে। বুঝতে পারছো? দেখবা বাড়িতে ঠাকুমা দিদিমারা থাকলে তারা আজও বলে, এই উত্তরে বাতাস বওয়া শুরু করেছে, তার মানে কি শীত আসতে চলেছে। এই যে দুর্গাপুজোর সময় দেখবা উত্তরে বাতাস ফিল করবা, দুর্গাপুজো পেরিয়ে গেলে আরো ভালো করে ফিল করবা, দেখবা জাকিয়ে শীত পড়ছে। বুঝতে পারলে? এই জন্য তো স্যার আমাদের সেই বাড়িগুলোতে দক্ষিণ খোলা জানালা রাখে আর উত্তর দিকে দরজা রাখে, যাতে ঠান্ডাটা না ঢোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস উইন্ডস, আর এই বাতাসটা যখন, এই যে নর্থ ইস্ট বাতাসটা যখন আসে তখন আমাদের কাছে বৃষ্টি নিয়ে আসে, আবার যখন সাউথ ওয়েস্ট বাতাসটা যায় তখন আমাদের কাছে বৃষ্টি নিয়ে আসে। ওকে, দাস প্রেশার অ্যান্ড উইন্ড সিস্টেমস ইনফ্লুয়েন্সেস দ্য টেম্পারেচার অ্যান্ড রেইনফল প্যাটার্ন। ওকে, এটুকুন ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, আমি যে ভূগোলের ওই ইউটিউবে ক্লাস দিয়েছিলাম, ওইখানে কি কোনো ছবি ইউজ করেছিলাম বা কিছু? কেউ কি দেখেছো ওইগুলো ক্লাইমেটের ক্লাসেসগুলো? ওটা অনেকদিন আগের, তো আমি মনে করতে পারছি না যে ওখানে আমি ছবি ব্যবহার করেছিলাম কিনা। এটা একটু দেখতে, আচ্ছা আমি বলছি কি, যদি আমি ছবি ব্যবহার করতাম তাহলে ভালো নাকি না এই যেভাবে বলছি এভাবেই ভালো? স্যার আপনার আগের যে ইউটিউব ক্লাসগুলো যেগুলো ছিল জিওগ্রাফির ওপরে, হ্যাঁ, না স্যার ওখানে কোনো ছবি দেওয়া নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার ছবি থাকলে ভালোই হয়। ছবি থাকলে ভালো হয়, যেহেতু এগুলো তোমরা নোট করছো না সেহেতু ছবি থাকলে ভালো হয়। স্যার তাহলে হয় কি, ওই ছবিটা দেখে বোঝা, মানে মনে পড়ে যাবে যে এটা এটা এখানে এটাই ছিল। হ্যাঁ ঠিক। চলো, এই ক্লাইমেটিক কন্ডিশনস গুলো, এগুলোকে ক্লাইমেটিক কন্ট্রোলস গুলো খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে যায়। তাহলে কাজ করি, আমি আজকে এটাকে রাখি, হ্যাঁ, এটাকে প্রপারলি স্লাইড করে তারপরে আমরা ক্লাস করব। আগামীকাল বৃহস্পতিবার কি ক্লাস করার কথা বলেছিলাম? ইংলিশ, হ্যাঁ, ভেরি গুড, ইংলিশ। চলো, বৃহস্পতিবার ইংলিশ ক্লাস হবে, এবং আগামী স্যাটারডে শনিবারের দিন, আগামী শনিবারের দিন আমি এই জিওগ্রাফি ক্লাসটাকে আবার রাখছি। ওকে, তো এই যতটুকুন আমরা করলাম এইটুকুনকে নিয়ে আমরা আবার কন্টিনিউ করব, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক তাহলে।